ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশ বিরোধী বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এখন থেকে যে কোনো মৃত্যু ও নাশকতার দায় তাদের নিতে হবে। বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে, যে নাম্বারগুলো আমরা জীবনে কখনো দেখিনি। খুবই দুঃখজনক ব্যাপার হলো, হ্যাঁ, জয় বাংলাটা থাকা উচিত ছিল, বাদ কেন হয়েছে আমি জানি না। জয় বাংলা আর আমাদের পাশে কেউ নাই। আলম বাপের পরিচয় নেই, সে যাচ্ছে মন্ত্রণালয় খোঁজ নিতে, অমুক মন্ত্রণালয় কি করতেছে, এটা তো ঠিক না। ও তো একটা ছাত্র, ওর এই দেশে যে অধিকার, আমারও সেই অধিকার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে চিত্রনায়ক রিয়াজ বর্তমানে হুমকি দিয়েছেন সার্জিস আলমকে। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও হুমকি দিয়েছেন মাঠে নামবেন। সার্জিস আলমকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। বর্তমানে এই যে আওয়ামী লীগ নেতাকর্মীরা আছেন তারা মাঠে নেমে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তারা আবার দাঁড়াতে চাচ্ছেন, এমন কিছু তথ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তবে পারবে কি আওয়ামী লীগ নেতাকর্মীদের সেই দেওয়া বক্তব্য আবারও তুলে মাঠে আনতে তারা, এবং যারা এই 17 বছর দখল করেছিল এই বাংলাদেশ, তারা কি আবারও দখলে আসতে পারবেন, নাকি শুধুই ফাঁকা মাঠে তারা হুঙ্কার দিচ্ছেন, এমন কিছু চলুন আমরা শুনে সাধারণ জনগণের কাছে। খুবই দুঃখজনক ব্যাপার হলো, হ্যাঁ, জয় বাংলাটা থাকা উচিত ছিল, বাদ কেন হয়েছে আমি জানি না। জয় বাংলা আর আমাদের পাশে কেউ নাই। আলম বাপের পরিচয় নেই, সে যাচ্ছে মন্ত্রণালয় খোঁজ নিতে, অমুক মন্ত্রণালয় কি করতেছে, এটা তো ঠিক না। ও তো একটা ছাত্র, ওর এই দেশে যে অধিকার, আমারও সেই অধিকার। ও একজন এই দেশের যোদ্ধা, আমিও একজন এই দেশের যোদ্ধা। হয়তো বা ও এই দেশের জন্য নেতৃত্ব দিয়েছে, আমি নেতৃত্ব দিতে পারিনি, কিন্তু আমি তার থেকে অনেক বেশি কাজ করেছি। আমি প্রত্যেকটা মোড়ে 13টা ছেলেরে নিয়ে যে ওই এক মোড়ে দলা করেছি। সিটি কলেজ, ঢাকা কলেজ, এর প্রত্যেকটা অলি গলির ভিতরে থেকে একটা করে ছাত্র নিয়ে আসি। যে 20 তলা কলোনি শেখ হাসিনা বানাই দিয়েছে, এই 20 তলা কলোনির থেকেই ছাত্রদের হাজার হাজার ছাত্রদের বাইর করে নিয়ে যেয়ে আমরা যুদ্ধের সামনে খাড়া করাইছি। আওয়ামী লীগের ইটকেল ফাটকেল অনেক মারেছে, আমরা নিজেরা অনেক মার খাইছি। আমার চাকা বাস্ট হয়ে গেছে, নতুন টায়ার লাগাইছে, ডাইন পাশে 5 তারিখের পরের টায়ার। ছাত্র আমরা, সাধারণ জনগণ, সাধারণ ছাত্র, এদের জন্য বদনাম না হয়। আপনারা এইরকম একটা পজিশনে যাচ্ছেন যে এর পরে কোনো সরকার যদি আসে, আমরা সাধারণ জনগণ মুখ তুলে আন্দোলন করতে পারবো না, কারণ আপনারা এখনই বিক্রি হয়ে যাচ্ছেন। তাহলে পরবর্তীতে আমাদের যে ছাত্রগণ আছে এদেরকে বিক্রয় করে দিবেন না, তার কি গ্যারান্টি আছে? আমাদেরকে এইটা বুঝান। আপনি কোন বিষয়ে শুনতে চান? মনে করেন এই যে বিচার বিভাগের, যে আমি আসিফ নজরুল সাহেবরাই বলতেছি কথাটা, ইনি যে বিচার বিভাগের চেয়ারটায় বসে, ওই চেয়ারটায় বসার যোগ্যতা ওনার নাই। জয় বাংলা স্লোগান হচ্ছে, আওয়ামী লীগ সরকারের কারণে জয় বাংলা স্লোগানটা মানুষ এখন নিচ্ছে না। কারণ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি বা ফ্যাসিবাদীদের কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ এখন এতটাই বিভ্রান্ত যে তাদের এই স্লোগান আর মানুষ নিচ্ছে না। যার কারণে জয় বাংলা দেশের মুক্তিযুদ্ধের সময় বা তারপরেও যদি থেকে থাকে, ওইটার মানুষ নিচ্ছে না, কারণ আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করেনি। বাংলাদেশের জাতীয় স্লোগান আমি মনে করি, যেহেতু এখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, সেই ক্ষেত্রে সার্বিক বিবেচনায় ধর্মান্তিক না ভেবে অন্য কিছু ভাবা উচিত। এখনো আমার মনের মধ্যে ওই রকম জিনিস সাপোর্ট করতেছে না। জনগণের সেবক, উনি পাবলিক সার্ভেন্ট, এখানে সরি বলবেন, উনি সরি বলবেন, আমি না আইজিপিকে ফোন দিব, ডিএমপি কমিশনারকে ফোন দিব। উনি রিকোয়েস্ট করছে যে আমাদের 3 জনের পায়ে সমস্যা, এখানে আন্দোলনে হতো, আমার লিগামেন্ট ছেড়া। আমি ঠিক, আমি শিক্ষিত ছেলের মধ্যে কথা বলছি। আপনি মেনালেন আপনার সিনিয়রকে মানেন না, আপনি সিনিয়রকে মানেন না, আপনি আপনার সিনিয়রকে মানেন না, আপনার প্রশাসন এই শিক্ষা দিচ্ছে, আপনার প্রশাসন এই শিক্ষা দিচ্ছে। আওয়ামী লীগের সবাই ধরে রাখছে, পুলিশ তো জনগণের ইচ্ছে মতো গুলি করবো, মারবো, যা ইচ্ছে বলবো, কিচ্ছু বলতে পারবে না, সেই পুলিশ হয়ে গেছেন আপনি। আরে আমার পায়ের লিগামেন্ট ছাড়া, ওনাকে রিকোয়েস্ট করছে আমাকে এদিকটা বের হইতে দেন, আমি অতদূর হাঁটতে পারবো না। উনি বলতেছেন সারা দুনিয়া আপনাদের হাঁটতে অসুবিধা হয় না, এখানে সমস্যা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। না, আমি ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সের শিক্ষার্থী। আই নো মাই ম্যানার, আই নো হাউ টু বিহেভ।
and I know how you should behave. আপনি আমার সিনিয়র, আমি আপনাকে আপনি যদি বলেন আমি হামাগুড়ি দিয়ে হলেও যাবো, হোয়াটএভার। আমি এসে রিকোয়েস্ট করছি ওনাকে, উনি রিকোয়েস্ট করছে যে আমাদের 3 জনেরই পায়ে সমস্যা, এখানে আন্দোলনে হতো, আমার লিগামেন্ট ছেঁড়া আমি বেশি হাঁটতে পারবো না, আমাদেরকে এদিক দিয়ে বের হওয়ার একটা অনুমতি দেন। উনি দিলেন। উনি এখান থেকে বলতেছেন পেছন থেকে যে হ্যাঁ বাদ দেন, এরা এদের সারা জীবন সারাদিনে হেঁটে বেড়াইতে অসুবিধা হয় না, এরা এখানে এসে যত ইয়ে করে। Is this the behavior? Is this police behavior? উনি যে বলেন কোথায় কর্মরত আছে বলেন, আমি জিজ্ঞেস করছি, উনি শুধু বলতেছেন ওনার নাম মনির, কোথায় কর্মরত আছেন? জি ঠিক আছে, কি স্টেপ নেবেন আপনি? আইদার উনি সরি বলবেন নাহলে আপনাকে স্টেপ নিতে হবে। না উনি সরি বলবেন নাহলে স্টেপ নিতে হবে। না না, কারণ আওয়ামী লীগ আমল নাই, এটা আমাদের সাথে আপনাদের সম্পর্ক কোঅপারেশনের সম্পর্ক। আপনারা আমাদেরকে কোঅপারেশন করবেন, আমরা আপনাদেরকে কোঅপারেশন করব। জি আপনাদের সঙ্গে একই সাথে কাজ করব। জি জি আই রেসপেক্ট আমি আপনাদের থ্যাংক ইউ। আপনি বুঝছেন, আমি তো বুঝতেছি ম্যানারের ব্যাপার আছে না, সিম্পল। আমাদেরকে না দিলে না দেন, ওনার সিনিয়র আমাদেরকে বলছেন ঠিক আছে আপনাদের পায়ে সমস্যা, আপনারা বের হন। আমি যদি একজন সাধারণ মানুষ হইতাম, ধরেন আমি কি আমার কোনো পরিচয় কোন দৃশ্য আমাদেরকে দেখতে হবে সেটা হয়তো মাত্র কয়েকদিন আগেও আমরা কল্পনা করিনি। দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যে দুইটা বিভাজন হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে। একটা টিম যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আপনার এই মুহূর্তে অবস্থান করছেন, আর আরেকটা টিম তারা বি টিম হিসাবে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক হিসাবে মাঠে সরকারকে বিভিন্ন ধরনের প্রেশার দেওয়া সহ আরও নানাবিধ কাজ করে যাচ্ছেন। তবে এখন নানান ইস্যুতে রাজনৈতিক, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বিভিন্ন রকম, যেমন ধরেন সংবিধান পরিবর্তন, রাষ্ট্রপতি পরিবর্তন, এরকম নানান ইস্যুতে আমরা দেখছি একটা বিভাজনের দৃশ্য আমাদের সামনে এসেছে। এখন সেই বিভাজনের দৃশ্যের মধ্যে সবচেয়ে স্পষ্ট যেটা, নাহিদ, তারপর হচ্ছে যে আসিফ অথবা মাহফুজ, তাদের যে অবস্থান ঠিক বিপরীতেই আমরা খেয়াল করছি হাসনাত এবং সার্জিসদের অবস্থান। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আজকে সার্জিস যে কথা বলেছে, এই কথাটা আসলে কোন ইশারা বা ইঙ্গিত বা বার্তা দিচ্ছে জনগণের উদ্দেশ্যে? বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা যদি করে তাহলে ডক্টর ইউনূসকেও ছেড়ে কথা বলা হবে না। প্রশ্ন হচ্ছে বিশ্বাসঘাতকতার থিঙ্কিংটা কেন আসলো? কেন মনে হলো যে তাদের নির্বাচিত যেই প্রধান উপদেষ্টা তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন? এই যে সন্দেহের উদ্রেক হলো, এখান থেকে কিন্তু নতুন আরেকটা যাত্রা হয়তোবা হবে। যেমন ধরেন প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে অনেক ইস্যুতে আমরা দেখেছিলাম সাংবাদিক ইলিয়াস, তারপর হচ্ছেন যে কনক সারোয়ার, অথবা এই যে আমাদের ইয়েরা আছেন, কি বলা যে পিনাকি দাদা আছেন। এদিকে নাইমিলি ভাই এক বার্তায় বলেছেন যে সমন্বয়ক সার্জিস আলম এই বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে হুঁশিয়ারি দিয়েছেন তা পাল্টে যেতে পারে বাংলাদেশের প্রেক্ষাপট। কেননা ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধীর এই যারা নেতাকর্মীরা আছে তারা নতুন করে যে পরিকল্পনা করছেন, তাহলে কি ডক্টর ইউনূসের পক্ষেই তারা কাজ করবেন নাকি তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কাজ করবেন? এমন কিছু প্রসঙ্গ তুলে ধরেছেন এই বর্তমানে এই ভিডিওর কিছু অংশে নাইমিলি ভাই। তবে এই কথাগুলা কতটুকু যৌক্তিক যা আমরা বুঝতেই পারবো ভিডিওর শেষ অংশে। তবে সাধারণ জনগণ, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা এদের প্রতিক্রিয়া কি বলছে, কি জানতে চাচ্ছেন, দেশ সম্বন্ধে কি প্রচার করছেন তারা কি আবারও শেখ হাসিনাকে চাচ্ছেন? আওয়ামী লীগ মাঠে নেমে আবারও তাণ্ডব চালাক, এমন কিছু চাচ্ছেন? চলুন কি বলেছে সার্জিস আলম শুনে আসে নাইমিলি ভাইয়ের কাছ থেকে। তাদের সাথে বিভিন্ন টক শোতে যাচ্ছে সার্জিস এবং হাসনাতরা, সেখানে তাদের বক্তব্য, সার্জিসদের বক্তব্য একটা রূপরেখায় চলে আসছে, কিন্তু ঝামেলাটা পাকাচ্ছে আমাদের নাহিদ, আসিফ, তারা যখন অবস্থান নিচ্ছে সেটা কিন্তু ভিন্ন একটা অবস্থান। এ নিয়ে আবার নানান সমালোচনা হচ্ছে। দর্শক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলছেন যে পুলিশ, সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার সবাইকে অনুরোধ করতে চাই, আমরা কোনো দালাল নয়,
আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় আপনারা কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও যদি এই কাজ করে থাকেন, তাহলে আপনাকেও আমরা ছেড়ে কথা বলবো না। এখন সার্জিস আলমের এই বক্তব্য এই মুহূর্তে মার্কেটে নতুন আর একটা গুঞ্জন শুরু করেছে যে আস্তে আস্তে বিভাজনটা কোন দিকে যাচ্ছে। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আগামী দিনের আমরা যদি দেখি যে ধরেন প্রধান বিরোধী শক্তি কারা হতে যাচ্ছে, সেটা কি বিএনপি? অলরেডি বিএনপিকে ইশারা ইঙ্গিত করে সরকারে থাকা উপদেষ্টা আর আমাদের মাঠ পর্যায়ে থাকা এই সমন্বয়করা নানান ধরনের কথা বলছেন। এক ধরনের আমরা যেটা দেখছিলাম প্রথম বাকযুদ্ধ একটা লিমিটে ছিল, বাট এখন কিন্তু একে অন্যকে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে নানান ধরনের কথা বলছেন। কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত ইসলাম না, এই ছাত্রদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসবে সেটি হবে বিএনপির প্রধান বাধা। ইভেন এমনও হতে পারে যে বিএনপির সাথে ছাত্রদলের সাথে এই ছাত্রদের সংঘর্ষের রূপও ধারণ করতে পারে। এখন কেন এই টানাপোড়েন, কেন এই দূরত্ব তৈরি হচ্ছে, সেটা আসলে আমার কাছে বোধগম্য না। তবে একটা জায়গায় আমি বুঝতে পারছি যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যান, নানান দিক চিন্তা করে কিন্তু নিতে হয়। আবার আমরা যারা আছি যে এটা করে ফেলেন, সেটা করে ফেলেন, ওইটা করতে হবে, এটা করতে হবে, বাট তিনি যখন দায়িত্বশীলতার চেয়ারে বসে আছেন, চাইলেই কিন্তু অনেক কিছু করা যাচ্ছে না। আমরা সবাই বলছি ভারতের সাথে সম্পর্ক শেষ করেন, কিন্তু সরকার বলছে না, ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে, সমতার ভিত্তিতে কাজ করতে হবে। আমরা মাছ পাঠাচ্ছি, ভারত আলু পাঠাচ্ছে, পেঁয়াজ পাঠাচ্ছে, আমরা আবার অনেক কিছু দিচ্ছি। তো এই জিনিসগুলো ব্যালেন্স করতে গেলে সরকারে থাকা ব্যক্তির যে মেন্টালিটি আরেকজন আমজনতার যে মেন্টালিটি, সেটাতে বিভাজন হয়। তো আমার মনে হয় যে সার্জিসের এমন বক্তব্যটা কোথাও না কোথাও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করছে। ইভেন বিভাজনের বিষয়টাও সামনে চলে এসেছে। দেখা যাক কি হয়। ভালো থাকো। তুমি এই যে সাদ্দাম নিয়ে এরে নিয়ে ওরে নিয়ে কথা কচ্ছাও, তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে, তুমি কথা করতে পারবা না বন্ধু। আওয়ামী লীগ এরম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে। শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, কলেজ ক্যাম্পাসে ফিরে যাও। তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো। আমি আজকে বললাম আমি জয় বাংলা করি, একজন আমার চল মারলো, আগে ভালো ছিলাম। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, তোমরা সকলেই কলেজ ক্যাম্পাসে ফিরে যাও। তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো, তোমরা দেশের মুখ উজ্জ্বল করো, তোমরা দেশের ভবিষ্যৎ গড়ো। তোমরা সার্জিস আলম আর হাসানাত আব্দুল্লাহ এই যে দেখা না দিয়ে বন্ধু কথা। ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশ বিরোধী বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এখন থেকে যে কোনো মৃত্যু ও নাশকতার দায় তাদের নিতে হবে। বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে, যে নাম্বারগুলো আপনারা আমরা জীবনে কখনো দেখিনি। ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে, আমি রিয়াজকে তারা খুন করবে। জিডি করিনি, কাউকে বলিনি, যতটুকু ব্যবস্থা আমার পক্ষে নেওয়ার আমি নিয়েছি। আপনাদের সবার সামনে বলতে চাই, নাম্বার সেভ করা আছে, খুনের হুমকি দেওয়াচ্ছে। আজকে আমি বলতে চাই, আমি রিয়াজ ক্ষুদ্র মানুষ, আমার তো দূরের কথা, আমার শিল্পী সমিতির একটা মেম্বার, ইভেন এফডিসিতে যে মহিলা ঝাড়ু দেয় তাকে একটা ধাক্কা দিয়ে দেখেন, আপনারা একটা ধাক্কা দিয়ে দেখেন, টাচ করে দেখেন। এদিকে 16 ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের মহাসমাবেশে অভিনেতা রিয়াজ যোগ দিলেন। তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে উঠে আসে। অভিনেতা রিয়াজ বলেন, এই দেশ কারো বাপের না, আওয়ামী লীগের ভুল থাকলে তাদের বিচার হবে, কিন্তু একসময় যে এই সার্জিস আলম বাংলাদেশের ছাত্রলীগের সাবেক কর্মী ছিলেন, সেটারও বিচার হতে হবে বলে জানিয়েছেন এই অভিনেতা। ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলন 2024 হচ্ছে, এটার সমন্বয় প্যানেলের একজন। দেশের মানুষকে বোকা বানিয়ে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় নেতা এখন সেজেছে বলে জানিয়েছেন কিছু ছাত্র জনতা।
আমরা বলতে চাই সার্জিস আলম মানে বাংলাদেশ না, সার্জিস আলম আমাদেরকে নিয়ে বসা উচিত ছিল। যে সময় এই সার্জিস আলম ভারতকে নিয়ে তর্ক বিতর্ক অনুষ্ঠানে ভারতকে মাথায় তুলে নিয়ে বাংলাদেশকে ছোট করে বক্তব্য দিয়েছিলেন, সেটা কেউ ভুলেনি, যা সোশ্যাল মিডিয়ায় এখনো হর হামেশায় দেখা যায়। আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন? একটু আগে একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতে নাকি 0.2 মিলিয়ন অর্থাৎ মাত্র 2 লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি। আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত? 130 কোটি জনসংখ্যার একটি দেশ, আর আপনি 17 কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন। আপনি যদি 17কে 130-এর সাথে তুলনা করে সে অনুযায়ী গুণ করতেন, তাহলে দেখবেন ভারত আপনার চেয়ে অবশ্যই এগিয়ে রয়েছে। সেই সার্জিস আলম এখন ভারতের বিরুদ্ধে কথা বলে, যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই দেখা যায়। সূত্র জানিয়েছে, এই 16 ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কিছু ঘটে যেতে পারে বলে জানা যায়, যা এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানের বড় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন কিছু রাজনীতি ব্যক্তিবর্গ।